প্রতিটা শহরের একটা নিজস্ব গন্ধ থাকে, যাকে আমরা বলি এসেন্স অফ দ্য সিটি। আবার এই চেনা গন্ধের আড়ালে চাপা পড়ে থাকে অচেনা এক ছবি। তেমনই এক জনপদ হলো আমাদের এই কলকাতা। গ্রাম থেকে ধীরে ধীরে তিল তিল করে তৈরি হওয়া তিলোত্তমা কলকাতার আনাচে কানাচে, অলিতে গলিতে, লেন বাই লেনে জমাট বাঁধা আছে কত সুখ দুঃখের ইতিকথা। এই শহরের ইতিহাস নানা উত্থান পতনের সাক্ষী, সাক্ষী নানা গুপ্ত হত্যা, খুন, আত্মহত্যা ও মহামারী। তাই মানুষের বিশ্বাসের উপর ভর করে তৈরি হয়েছে নানা রহস্যময় কাহিনী এই কলকাতার বিভিন্ন কিছু স্থানকে কেন্দ্র করে। কলকাতা হাইকোর্ট কলকাতার সব থেকে ব্যস্ততম এবং কর্মমুখর স্থানগুলির মধ্যে এটি অন্যতম। তার মাথার উপর উঠছে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা। সকাল থেকে সন্ধে পর্যন্ত এই হাইকোর্টের বিভিন্ন এজলাসে কত মানুষের জীবন আর মৃত্যুর ইতিহাস রচিত হচ্ছে। কিন্তু এই হাইকোর্টের বাতাসের মধ্যেও কান পাতলে আমরা এমন অভিশপ্ত দীর্ঘ নিঃশ্বাস শুনতে পাবো যা আমাদের সমস্ত হৃদস্পন্দনকে স্তব্ধ করে দেওয়ার পক্ষে যথেষ্ট। আজকের রহস্যময় কাহিনী এই কলকাতা হাইকোর্টকেই কেন্দ্র করে। কাহিনীটির সমস্ত তথ্য নেওয়া হয়েছে পৃথ্বীরাজ সেনের লেখা কলকাতার ভুতুরে বাড়ি বইটি থেকে। এই হাইকোর্টের ইতিহাসের সাথে জড়িয়ে আছে কত আসামির পাপের কাহিনী, পাপ না করেও যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হওয়ার করুণ কাহিনী। এই হাইকোর্ট চত্বরে একের পর এক মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে গেছে। আজ যদি কোনো এক অবকাশে হাইকোর্ট তার ফেলে আসা দিন যাপনের কাহিনী শোনায়, তাহলে কি রীতিরিক্ত রচিত হতে পারে? হাইকোর্টের নাইট গার্ড শঙ্কর চৌবে এমন অনেক অলৌকিক ঘটনার সাক্ষী তিনি। সেই কবে, আজ থেকে প্রায় 40 বছর আগে পেটের টানে বাড়ি ছেড়েছিল চৌবে। তখন ছিল সে 14 বছরের এক কিশোর। তার বাবাও চাকরি করতেন হাইকোর্টে। সে যোগ দিয়েছিল এখানকার রাত প্রহরী হিসেবে। শঙ্কর চৌবের কাছে যদি আমরা ক্ষণকালের জন্য স্তব্ধ হয়ে দাঁড়াই, তাকে অনুরোধ করি, তাহলে খৈনি টিপতে টিপতে সে শোনাবে এই অট্টালিকার এমনই রক্ত জল করা কিছু কাহিনী, যা সমস্ত রাত আমাদের বিনিদ্র করে রাখবে। চৌবেজির মুখে শোনা এমনই এক কাহিনী হলো, সেদিন চৌবেজি বসে আছে গাছের তলায়। রাত হয়েছে, সহকর্মীরা চলে গেছে ঘরের ভেতর। আজ রাতে হাইকোর্টের এই করিডোরে তাকেই পাহারা দিতে হবে, যেখানে কদিন ধরেই একটা ভূতের উপদ্রব শুরু হয়েছে। ভূত হোক আর যাই হোক, কারো কোনো ক্ষতি করে না সে, খালি রাত প্রহরীর কাছে 2 হাত পেতে জল চায়। আবছা অন্ধকারে তার চেহারা চোখ ধাঁধিয়ে দেয়। দেখলে বোঝা যায় কোনো খানদানি মুসলমান বংশের যুবক সে। আর সে যখন এসে মাঝরাতে বাতাসের ভেতর নিঃশব্দ পদচারণায় থমকে দাঁড়ায়, তখন সমস্ত পরিবেশে বসরায় গোলাপাতরের সৌরভ ভেসে ওঠে। শঙ্কর চৌবে বুঝতে পারে ভূত হলে কি হবে, মেজাজটা তখনও তার খানদানি রয়ে গেছে। কি আর করবে শঙ্কর, এটাই তার চাকরি, এখানে তো আর অবাধ্য হওয়া যায় না। অতএব মনের সাথে লড়াই করে আরো একটু বেশি সাহস সঞ্চয় করে পাহারা দেওয়া শুরু করে শঙ্কর। কত ঘটনারই না অনুরণন ঘটে চলেছে তার মনের মধ্যে। একবার সে ভাবে যে আর বেশি দিন এই চাকরিটা করতে পারবে না। রোজ রাতে এমন এক আশঙ্কার মধ্যে প্রহর কাটাতে হয় তাকে যে যখন তখন তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যেতে পারে চিরদিনের মতো। নিশি প্রহরীর চাকরিতে এই হলো এক ঝামেলা। সে কারণেই সে তার ছেলেকে এই পেশাতে আনেননি। ছাপড়ার একটি গ্রামে স্কুলের শিক্ষকতা করে ছেলে।
মাথাটা ঝিমঝিম করছে শঙ্কর চৌবে। খৈনির মাত্রাটা কি একটু বেশি হয়ে গেল? তখনই সংবিত ফিরে পায় সে। অস্পষ্ট শব্দে কোনো এক মানুষের ধ্বনি শুনতে পায়। সমস্ত ইন্দ্রিয়গুলো তার সতেজ সজাগ হয়ে ওঠে। বুঝতে পারে সে মধ্যরাতের নৈশব্দের আবরণ ভেদ করে এইবার সে আসছে। বুকে তার অতৃপ্ত পিপাসা, চোখে জ্বলছে জন্ম জন্মান্তরের তৃষ্ণা। কে চায় সে? কেনই বা হাত পেতে জল ভিক্ষা করে? তবে কি তাকে জল না খাইয়ে হত্যা করা হয়েছিল? সে দীর্ঘদেহী মানুষটা ধীরে ধীরে এগিয়ে আসে সামনে। করিডোরের টিমটিমে আলোর নিচে তার শরীরটা আরো বেশি অলৌকিক বলে মনে হয় শঙ্কর চৌবের। পা অব্দি তার লম্বা আচকান পরে, পা চাপা আলিগড়ি পাজামা, তার উপর মির্জাই। সে আসার সাথে সাথে বাতাসের মধ্যে গোলাপের সৌরভ ভাসতে শুরু করে। সেই অশারীর হাঁটা চলার মধ্যে ক্লান্তির ছায়া। মনে হয় মৃত্যুর ওপার থেকে সে যেন অত্যন্ত কষ্ট করে পা রাখছে মানুষের ভালোবাসার স্বপ্নের এই বর্ণরঞ্জিত পৃথিবীতে। লোকটা এসে একটু দূরে যেন থমকে দাঁড়ায়। শঙ্কর বুঝতে পারে এবার তাকে জল দিতে হবে। সে কুজো থেকে গ্লাসে করে জল গড়িয়ে আনে অদৃশ্য রাতের অতিথির উদ্দেশ্যে দান করবে বলে। কি আশ্চর্য, যতই সে গ্লাসটিকে উপুর করে ততই কমতে থাকে জলের পরিমাণ। অবশেষে একেবারে শূন্য হয়ে যায় গ্লাসটি। অন্য কেউ হলে হয়তো এই ঘটনাতে আচ্ছন্ন হয়ে যেত, কিন্তু শঙ্কর চৌবের হৃৎপিণ্ডখানা ধাতু দিয়ে তৈরি। সহজে ভয় পায় না সে। সে জানে এভাবে এক বিদেহী আত্মাকে জলদান করলে পুণ্যই হবে তার। ধীরে ধীরে চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায় সেই ছায়ামূর্তিটা। স্বস্তির নিঃশ্বাস ফেলে শঙ্কর চৌবে। বাকি রাতটা আর কেউ তাকে বিরক্ত করবে না। শুধু শঙ্কর চৌবে নয়, এই হাইকোর্ট চত্বরে যারাই নাইট গার্ড হিসেবে পাহারা দেয় তাদেরই এমন বিচিত্রতর অভিজ্ঞতা বারবার হয়। তবে সব ভূতি যে ওই খানদানি মুসলমান যুবকের মতো শিক্ষিত আর সভ্য তা কিন্তু নয়। অনেকে এমন আচরণ করে যার অভিঘাত সামলানো কঠিন হয়ে যায়। যেমন গুল মোহাম্মদের কাহিনীর কথা উল্লেখ করব এবার। এই ভদ্রলোক দীর্ঘদিন হাইকোর্টের সেন্ট্রাল জোন অঞ্চলে রাত পাহারা দিয়েছেন। তার অভিজ্ঞতার ঝুলিতে বেশ কিছু শিহরণ জাগানো কাহিনী জমা হয়ে আছে। তার থেকেই একটি এবার শোনানো যাক। গুল মোহাম্মদ কোনো এক রাতে পায়চারি করছিল বাগানে। রাতের ফুলের সুগন্ধ ভেসে আসছে বাতাসে। গুল মোহাম্মদের মনে পড়ে যাচ্ছে দেশের বাড়িতে থাকা তার বৃদ্ধা মায়ের কথা। পুজোর ছুটিতে বাড়ি যাবে গুল মোহাম্মদ। দিদির জন্য একটা ভালো শাড়ি কিনতে হবে, ছেলে মেয়ের জন্য কিনতে হবে পোশাক। চিতপুর থেকে খানিকটা ফিরনি কিনবে সে। ছোট ছেলেটা ফিরনি খেতে খুব ভালোবাসে। এইসবই ভাবছিল সে আপন মনে আর পায়চারি করছিল। হঠাৎ চোখের সামনে একটা অলৌকিক দৃশ্য দেখে হতভম্ব হয়ে যায় গুল মোহাম্মদ। সামনে একটা ছায়াময় লোক দাঁড়িয়ে আছে। তার হাতে চকচক করছে একটা ধারালো ছোরা। লোকটা বিড়বিড় করে কে যেন সব বলছে। তার কথার মধ্যে ফুটে উঠেছে প্রচণ্ড বিরক্তি আর নিদারুণ ঘৃণা। সহসা দেখলে মনে হয় পৃথিবীর সব কিছুর প্রতি লোকটার তীব্র আক্রোশ। যদি সময় ও সুযোগ থাকতো, যদি হাতে থাকতো ক্ষমতার চাবুক, তাহলে সে ছুরি দিয়ে হত্যা করত পৃথিবীর সমস্ত মানুষকে। অন্ধকারে ঝিলিক দিচ্ছে তার ইস্পাতের ছোড়াখানা। গুল মোহাম্মদের মনে হলো এই বোধহয় ছোড়া দিয়ে মেরে ফেলবে অশরীরী তাকে। সে চুপচাপ বসে আল্লাহর নাম জপ করতে থাকে। অনেকক্ষণ এইভাবে অদৃশ্য ছায়ার সাথে লড়াই করার পর হঠাৎই ক্লান্ত হয়ে রণে ভঙ্গ দেয় ছায়ামূর্তি।
মিলিয়ে যায় ছোড়া সমেত তার সমস্ত দেহ। গুল মোহাম্মদের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সহকর্মীদের ডেকে কোনো লাভ হবে না সে জানে, কেননা এর আগে যতবারই এ ধরনের অভিজ্ঞতা তার হয়েছে সে অবাক হয়ে দেখেছে সহকর্মীদের ডাকার সাথে সাথে অদৃশ্য হয়ে যায় রাতের ওই অজানা নৃশংস আগন্তুক। শঙ্কর চৌবে বা গুল মোহাম্মদের যে অভিজ্ঞতা হয়েছিল, এবার আমরা তার রহস্য উদ্ঘাটন করে দেখি। হাইকোর্টের এই প্রাসাদোপম ভবন নির্মাণের অন্তরালে তার গড়ে ওঠার ইতিহাসটাও আমাদের একটু জেনে নিতে হবে, না হলে আমরা বুঝতে পারবো না এই রাতের অন্ধকারে কারা এভাবে সুর করে কেঁদে ওঠে, কাদের কন্দন আদালতের বাতাসে বাতাসে ঘুরে বেড়ায়। অনেকদিন আগে শহর কলকাতাতে স্থাপিত হয়েছিল মেয়র কোর্ট। তার আগে সেখানে ছিল টাউন জেল। এই জেলে একদা মহারাজ নন্দকুমার এবং ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রের সম্পাদক হিকি সাহেবকে কারারুদ্ধ করা হয়েছিল। সে যুগে জেলের অবস্থা কেমন ছিল তার বিবরণ আমরা পাই বিভিন্ন লেখকদের বর্ণনা থেকে। সেই বর্ণনা পড়তে পড়তে চোখ দুটি অশ্রু সজল হয়ে ওঠে আমাদের। ব্রিটিশ কর্তৃপক্ষ জেলের সাধারণ কয়েদিদের ওপর অমানসিক অত্যাচার চালাতো। খেতে হতো এদো পুকুরের পচা জল, সামান্যতম সুখ সুবিধাও তাদের দেওয়া হতো না। মাঝে মধ্যেই কয়েদিরা এই অত্যাচার সহ্য করতে না পেরে মৃত্যুকে আলিঙ্গন করত। হতভাগ্য কয়েদিদের মৃতদেহ পুঁতে দেওয়া হতো জেলের মাঠেরই এখানে ওখানে। অনেক সময় ভালো করে পোতাও হতো না, দেখা যেত শিয়াল বা কুকুর টেনে বের করেছে সেই সব দেহ, আর কাঁচা মাংসের লোভে উড়ে এসে বসেছে শকুনের দল। হাইকোর্টের নিচে মাটির অন্ধকারে এইসব অভিশপ্ত কয়েদিদের আত্মা দীর্ঘদিন ধরে অবরুদ্ধ হয়ে আছে। তাই বোধহয় মাঝে মধ্যে মধ্যরাতে তারা এভাবেই আমাদের চেতনার জগৎকে বিষাদ ঘন আর আতঙ্কিত করে দেয়। 1872 সাল ওয়াল্টার নামে এক ব্রিটিশ ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে আজকের হাইকোর্ট ভবনটি নির্মিত হয়েছিল। এটির আদল হলো বেলজিয়ামের টাউন হলের মতো। এখনো হাইকোর্টের একতলাতে একটি গড়াত দেওয়া ঘর দেখতে পাওয়া যায়। এটিই ছিল আগেকার দিনের হাজতখানা। যে মানুষটিকে মধ্যরাতে দেখেছিল শঙ্কর চৌবে, তার নাম শাহেদ আলম মির্জা, ছদ্মনাম টাপিস। তিনি ছিলেন এক খ্যাতিমান উর্দু কবি, বুখারার সুলতানের সভাকবি। 1800 সালের 16 ডিসেম্বর পার্ক স্ট্রিটের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল যে তিনি ভারত থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে উৎখাত করার জন্য হায়দ্রাবাদের নিজাম নবাব শামসুর-দৌলা এবং আফগানিস্তানের সুলতান জালাল সাহেবের সঙ্গে ব্যাপক ষড়যন্ত্রের অংশগ্রহণ করেছেন। সুপ্রিম কোর্টের কেস ডাইজেস্টের এই মামলার আনুপূর্বিক বিবরণ আছে। ওই মানুষটির রাজনৈতিক পরিচিতি থাকাতে বেশ কিছু সম্মান পেয়েছিলেন কর্তৃপক্ষের কাছ থেকে। তাকে সাধারণ কয়েদিদের মতো পোশাক পরে থাকতে হতো না। তিনি রাজকীয় পোশাক পরেই আদালতে আসতেন। খাপ খোলা তরোয়ালের মতো ঝকঝকে ছিল তার চেহারা। মাথায় কমরধি টুপি, গায়ে কনুই পর্যন্ত আধা আস্তিনের মালুকা বা ছোট কুর্তা, বুকের ওপর কাপড়ের বোতাম বা ফাঁস, তার নিচে নীল রঙের জামা, পায়ের গাঁট ছুঁই ছুঁই তঙ্গনহরির সরু বেড়ের পাজামা। শুধু তাই নয়, তিনি সব সময় মাখতেন দামি বসরাই গোলাপের আতর। তার আতর পরীক্ষা করা হতো বিশেষভাবে, তারপরেই অনুমতি দেওয়া হতো। তার পক্ষে দুজন দুধে ব্রিটিশ ব্যারিস্টার লড়াই করেছিলেন। তারা প্রমাণ করতে চেয়েছিলেন যে টাপিস কোনো ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন না, কিন্তু শেষ রক্ষা হয়নি। কেননা ব্রিটিশ গুপ্তচরগণ টাপিসের লেখা কয়েকটি চিঠির সন্ধান পায়। এগুলি লেখা হয়েছিল জনৈক শহীদ আশরাফ আলীকে।
বলা হয়েছিল তিনি যেন ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহের জন্য বিহারের প্রভাবশালী জমিদারের সাথে যোগাযোগ করেন। বিচারে চাপিসের শাস্তি হয়েছিল। তাকে বলা হয়েছিল অনুতপ্ত হলে তিনি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবেন, আর তা না হলে তার ফাঁসি হবে। চাপিস ছিলেন জাতীয়তাবাদী তরুণ কবি। তার চোখে ছিল দেশের মুক্তির স্বপ্ন। তিনি অনুতপ্ত হতে পারেননি। তার উপর অকথ্য অত্যাচার করা হয়। শেষ পর্যন্ত পানীয় জল বন্ধ করে দেওয়া হয়েছিল তার। ফাঁসি দেওয়ার আগের দিন পর্যন্ত এক ফোঁটা জলও দেওয়া হয়নি তৃষ্ণার্ত চাপিসকে। তাহলে শঙ্কর চৌবে যার সাথে মধ্যরাতে মোলাকাত করে, যে তার কাছে দুহাত পেতে জল চায়, সে কি তাহলে এই চাপিসেরই আত্মা? এবার গুল মোহাম্মদের ওই ভৌতিক কাহিনীর রহস্য জেনে নেওয়ার পালা। 1871 সালের 20শে সেপ্টেম্বর বেলা 10টা জেল থেকে এক খুনের আসামিকে নিয়ে যাওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে বিচারের জন্য। আদালতের গেটে আসতেই বন্দি দেখল চিফ জাস্টিস বিক্সটন নরম্যান সিঁড়ি ভেঙে দোতলায় তার এজলাসে যাচ্ছেন। হঠাৎ পুলিশের হাত থেকে ছিটকে বেরিয়ে এলো সে, আর তার কোমরে লুকিয়ে রাখা ছোরাটা বের করে আঙুল বসিয়ে দিল জজ সাহেবের বুকে। পরদিনই মারা গেলেন ওই জজ সাহেব। হাইকোর্টের আনাচে কানাচে ঘুরে বেড়ানো এইসব মধ্যরাতের আগন্তুকদের সকলেরই এমন কোনো না কোনো ইতিহাস আছে। কখনো সেই ইতিহাস অশ্রুসজল, কখনো বা প্রতিহিংসার আগুনে উত্তপ্ত। তাই যতদিন হাইকোর্ট থাকবে ততদিন বেঁচে থাকবে এইসব ভৌতিক অপছায়ারা, তাদের বিষদময় অতীতের সাক্ষী হয়ে।